আমাদের এক ভাই কমেন্ট করে জানতে চেয়েছেন দীর্ঘদিন যদি এএনসি যুক্ত কোনো ইয়ারফোন ব্যবহার করে সেক্ষেত্রে কানের সমস্যা হতে পারে কিনা। আবার কেউ কমেন্ট করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে পুরাতন আইফোন কিনতে গেলে কোন বিষয়গুলো দেখে কেনা উচিত, কিংবা পুরনো একটা স্মার্টফোন কেনার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো দেখে কিনলে আপনারা মোটামুটি জিততে পারবেন বা ঠিকঠাকভাবে একটা প্রোডাক্ট পারচেস করতে পারবেন, যেহেতু এখন ফোনের দাম অনেকটা বেড়ে যাচ্ছে। আজকের ভিডিওতে যে অনেক কমেন্ট রয়েছে যেগুলো নিয়ে এই ভিডিওটি সাজানো হয়েছে। মূলত গতকালকের ভিডিওতে আপনারা কমেন্ট করছিলেন, সেগুলোর উত্তরই পাবেন আজকের এই ভিডিওতে। সেই সাথে একজন লাকি উইনার গিফট পেতে চলছেন, নিশ্চয়ই সেটাও আপনারা জানেন। তো চলুন আমরা কমেন্ট সেকশনে ঝাঁপিয়ে পড়ি এবং সেখান থেকে এক একটা করে উত্তর দিয়ে ফেলি। আব্দুল্লাহ আল শাফি ভাই উনি কমেন্ট করছেন, স্যাম ভাই হাই লেভেল এএনসি ব্যবহারে কি দীর্ঘমেয়াদে কানের জন্য ক্ষতিকর? ক্লিয়ার করলে অনেক উপকৃত হব। লাভ ফ্রম রাজশাহী। অনেকগুলো লাইক রয়েছে এখানে। আসলে এএনসি যুক্ত যদি আপনি ইয়ারফোন ব্যবহার করেন দীর্ঘদিন, সেই ক্ষেত্রে সমস্যা হওয়ার এএনসির কারণে সমস্যা হওয়ার মতো কারণ নেই। বরং হ্যাঁ, সমস্যা যেটাতে হতে পারে সেটা হচ্ছে আপনি অনেক হাই ভলিউমে ইয়ারফোন দীর্ঘদিন ব্যবহার করছেন, লং টাইম টানা ব্যবহার করেন, তাতে করে হিয়ারিং প্রবলেম হতে পারে। এইটা হওয়ার পসিবিলিটি আছে। বাট ওই এএনসির কারণে আপনার কানে যে কোনো ধরনের সমস্যা হবে এমনটা না। কারো ক্ষেত্রে একটু সমস্যা হয়, সেটা হচ্ছে ধরুন আপনি হাই লেভেল এএনসি যুক্ত কোনো টিডাব্লিউএস ব্যবহার করছেন, যেটা পরে খুব একটা কমফোর্টেবল ফিল হয় না, মনে হয় কানটা বদ্ধ হয়ে আছে, এরকম টাইপের ফিল অনেকের ক্ষেত্রে আসে, যেটা আমরা শুনেছি। তো সেইটা একটা বিরক্তির কারণ হতে পারে। বাট দীর্ঘমেয়াদে যে এটার জন্য কানে হিয়ারিং প্রবলেম আইদার অন্য কোনো সমস্যা না, সেরকমভাবে কিছু হওয়ার মতো পসিবিলিটি বা এখন পর্যন্ত ওই ধরনের কোনো কিছু জানা যায়নি। সো এইটা নিয়ে ভয় পাওয়ার মতো তেমন কোনো কারণ আমি দেখছি না আসলে। পরবর্তী ভাইজান, উনি তো ওনার নামটা লেখেননি, বাট উনি যে কমেন্টটা করছেন মনে হলো নেওয়া উচিত। লিখছেন, ভাই আনঅফিসিয়াল ফোন কেনা কি ফিউচার প্রুফ? আচ্ছা, আনঅফিসিয়ালের ব্যাপারটা তো বলছি, বাট যদি অফিসিয়ালের কথা বলি, আনঅফিসিয়ালের তুলনায় অফিসিয়ালটা অবশ্যই বেশি ফিউচার প্রুফ, কারণ ওটাতে আমরা 1 বছরের একটা অফিসিয়াল ওয়ারেন্টি পাই, কেউ বা 2 বছরেরও দিতে পারে, যে জিনিসটা আমরা আনঅফিসিয়াল ডিভাইসের ক্ষেত্রে পাচ্ছি না। তো হ্যাঁ, এই জায়গা থেকে আনঅফিসিয়াল ফোনটা একটু পিছিয়ে পড়ে ঠিকই, বাট অন্যভাবে যদি চিন্তা করেন যে একটা আনঅফিসিয়াল স্মার্টফোন আসলে টিকে কিনা বা চলছে কিনা, কিংবা গভর্নমেন্টের তরফ থেকে বন্ধ করে দেওয়া হবে কিনা, এখন পর্যন্ত সেই কত সাল থেকে আমরা দেখে আসছি প্রতি বছরই 1-2বার শোনা যায়, কিন্তু আলটিমেটলি তেমন কোনো কিছু হয় না। সবাই ব্যবহার করতে পারে। তো সেই জায়গা থেকে তো অবশ্যই ফিউচার প্রুফ। বাট যদি বলেন যে হ্যাঁ, ওয়ারেন্টিটা আপনি একটা আনঅফিসিয়াল ফোনের ক্ষেত্রে যেভাবে ওয়ারেন্টি পাবেন, ডেফিনেটলি তার চাইতে বেটার ওয়ারেন্টি দিতে পারে অফিসিয়াল স্মার্টফোন, অফিসিয়াল ওয়ারেন্টি থাকে। সো এইখানে একটু তফাৎ আছে, আদারওয়াইজ তো চলছে। পরবর্তীতে তো নাম নেই, মিমি বিডি। আচ্ছা, উনি লিখছেন, ভাইয়া এইচডিআর ভিডিও কিভাবে ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করলে সেটা ফুল কোয়ালিটি থাকবে? এইখানে না একটা মজার ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে আপনি অ্যান্ড্রয়েড থেকে কোনো ভিডিও, ছবি এগুলো যদি দেখা যায় ইয়েতে আপলোড করেন ইনস্টাগ্রাম বা ফেসবুকে, সেক্ষেত্রে দেখবেন যতটুকু কোয়ালিটিফুলভাবে আপলোড হচ্ছে তার চাইতে বেটার কোয়ালিটি দিতে পারে যদি কিনা সেটা আইফোন দিয়ে তোলা হয়, আইফোন থেকে আপলোড করা হয়। তখন দেখবেন যে এই অ্যাপগুলো আরও সুন্দরভাবে ছবিগুলোকে প্রেজেন্ট করছে আরও বেটার কোয়ালিটিতে। তবে একটা বিষয় মনে রাখবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এরা সবাই নিজেদের স্টোরেজ বাঁচানোর জন্য তারা কিন্তু আপনার ভিডিও বলেন বা আপনার ফাইলটাকে কম্প্রেস করে ওটার সাইজটা ছোট করে ফেলে এবং তাতে করে অনেকটাই কোয়ালিটি হারাবে, এটা খুব স্বাভাবিক। বাট আগে অ্যান্ড্রয়েড ফোনের তুলনায় আইফোন দিয়ে আপলোড করা ছবিগুলোর কোয়ালিটি অনেক বেশি বেটার থাকতো। এর পেছনে আরেকটা কারণ ছিল, আগেকার বেশ কিছু অ্যান্ড্রয়েড ফোনে যেটা করতো, আপনি যদি ধরুন অ্যাপে ঢুকে ওইটা দিয়ে ক্যামেরা দিয়ে ছবি তুলতেন, ওই ছবিটা ক্যাপচার করার পরে আপনার প্রসেস যে ছবিটা হওয়ার কথা ওইটা নিত না, ডিরেক্টলি ভিউ ফাইন্ডারে যেটা দেখাইতো ডিসপ্লেতে সরাসরি ওইটাকে নিয়ে নিত। সো ওইখানে কিন্তু মারাত্মক রকমভাবে রেজলিউশন বা কোয়ালিটি হারাতো, যেটা এখন অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে হচ্ছে না। এখন মোটামুটি ঠিকঠাকভাবে দেয়। স্টিল অ্যান্ড্রয়েডের তুলনায় আইফোনে কোয়ালিটি বেটার থাকে বেশ কয়েকটা কারণে। কারণটা হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েডের তো অনেক ধরনের ফোন রয়েছে, আইফোনের ক্ষেত্রে যেটা হয় মাত্র বছরে 1টা কি 2টা বা 3টা মডেল তো আসবে, একটা মডেলই আসে, সেগুলোর মধ্যে হয়তো ভেরিয়েশন থাকে কিছুটা। তো এই মডেলগুলোকে খুব সুন্দরভাবে অপটিমাইজ করা সম্ভব হয়, হার্ডওয়্যারের কথা বলেন, সফটওয়্যারের কথা বলেন, সবভাবে। ইভেন যারা এই যে মেটায় যারা কাজ করছেন বা ডেভেলপার যারা রয়েছেন, তারা কিন্তু এই অল্প কয়েকটা ফোনকে অপটিমাইজ করা বা সিনক্রোনাইজ করা খুব সহজ তাদের জন্য। অ্যান্ড্রয়েডের জন্য কিন্তু এটা এতটা সহজ না, কারণ এখানে দেখা যায় যে একটা ফোন এক রকমভাবে আসছে, সো মিলবে না। ওদিকে মিডিয়াটেক রয়েছে, ওদিকে স্ন্যাপড্রাগন রয়েছে, এত কিছু ব্যালেন্স করা সম্ভব হয় না। তো এটুকু শিওর থাকতে পারেন, আপনি এই ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপ থেকে শুরু করে এই জাতীয় যত অ্যাপে আপনি ভিডিওটি আপলোড করছেন, সেগুলো কিছুটা কম্প্রেস করেই আপনাকে প্রেজেন্ট করবে খুব স্বাভাবিকভাবে। তবে এখনও কিছুটা বেটার রেজাল্ট লক্ষ্য করা যায় আইফোনের ক্ষেত্রেই। তন্ময় রয় ভাই দিনাজপুর ঠাকুরগাঁ থেকে আর কি লিখছেন, স্যাম ভাই আপনি স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের ফোনগুলোর রিভিউ কম দিচ্ছেন, 15 থেকে 20 হাজারের মধ্যে বেস্ট ক্যামেরা ফোন স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের ফোনগুলোর রিভিউ দিবেন প্লিজ। একটা সময় ছিল
যখন আমরা 15-20 হাজার বা 23 হাজারের মধ্যে স্যামসাংয়ের বেশ কিছু ভালো ডিভাইস আনঅফিসিয়ালভাবে পেতাম, যেগুলো ক্যামেরার জন্য আপনাকে আমি অনেকবার সাজেশন দিয়েছি আপনাদেরকে, এবং টপ 5-এর ভিডিওতে প্রচুর ফোন নিয়ে আসা সম্ভব হতো। বাট আপনি যদি আমাকে এখন বলেন 15,000 টাকার মধ্যে একটা টপ 5 ভিডিও তৈরি করে দেখাতে, আমি কোনোভাবেই পারবো না, এমনকি 20 খেতেও পারবো না, মানে এমন একটা অবস্থা। তো স্যামসাংয়ের ওই দিন শেষ। নট অনলি স্যামসাং, আপনি কোনো ব্র্যান্ডেরই ক্যামেরার জন্য ভালো স্মার্টফোন পাবেন না। সো আপাতত ভুলে যেতে হবে ভাই। পরবর্তীতে যদি বেটার কিছু আসে অবশ্যই সেগুলো নিয়ে আপনাদের জন্য রিভিউ থাকবে। গ্যালাক্সির এম সিরিজের ডিভাইস এই বাজেটে নেই, এখন আর নেই, আপনি পাবেনই না। সো আমি কিভাবে রিভিউ দিব? রাজ ভাই লিখছেন, ভাই আমার প্রশ্ন হলো, প্লে স্টোরে কিছু অ্যাপ আছে যেগুলোতে ফোন নাম্বার দিলে লাইভ লোকেশন দেখায়, ওই অ্যাপগুলো কি সত্যি কাজের? এবং এইটা আমার প্রথম কমেন্ট। ওয়াও নাইস, প্রথম কমেন্টটাই আমরা পিক করে ফেলছি। ভাই আপনি বলার পরে এবং তার আগেও আমরা কয়েকটা অ্যাপ আসলে চেক করছিলাম, অনেক আগেও 2020-22 সালেও আমরা মনে হয় এগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম। সত্যি বলতে আমার কাছে মনে হয়েছে এটা কাজ করছে না, ওইভাবে ওয়ার্ক করে না। নাজিবুর রহমান পিয়াস ভাই লিখছেন, ভাই গাছ নিয়ে একটা ক্যাম্পেইন শুরু করবেন কবে? আর ফোনের দাম এত বাড়ছে, কস্ট কাটিং করেও তো দাম কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না। কথা সত্যি, ফোন কোম্পানিগুলো কিন্তু কস্ট কাটিং ঠিকই করছে। যেমন ধরুন এখন 30-31 হাজার টাকা আপনি এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে যুক্ত স্মার্টফোন দেখছেন। যদি জিজ্ঞেস করা হয় দাম কেন তো বেড়ে গেছে, বলবে স্টোরেজের দাম বাড়ছে, শর্টেজ হয়েছে। কিন্তু আপনি তো অন্য জায়গায় কস্ট কাটিং করছেন। আমি বুঝতাম যে ওই জায়গাগুলো ভালো দিয়ে শুধুমাত্র স্টোরেজ র্যামের জন্যই আমার মানে দাম বেড়ে আছে, ফোনের কোয়ালিটি ভালো বাট দাম বেড়ে আছে, তাহলেও আমি মানতাম। এখন কথা হচ্ছে দামও বেড়ে গেছে অনেক, আবার ভিতরেও কিছু নেই, তাহলে তো জিনিসটা হলো না। ও আর গাছের সম্বন্ধে জানতে চাচ্ছিলেন, হ্যাঁ এই গাছের যে ক্যাম্পেইনটা এটা আমরা খুব শীঘ্রই শুরু করব। আমি একটু চায়না যাচ্ছি, বাট ওখান থেকে ফিরে এসে ওই ক্যাম্পেইনও আমরা করব খুব শীঘ্রই, এই মাসেই মনে হয় শুরু করছি। মোহাম্মদ ওমর ফারুক, ভাই ছোটবেলা থেকেই আপনার ভিডিও দেখে বড় হয়েছি, এখন আমার বয়স 22 বছর। এই ওয়েট আমি ভিডিও করি মোটামুটি 7 বছর ধরুন, তাহলে ভাইয়ের বয়স তখন কত ছিল? ওকে, এক প্রকার ছোটই, বাট যেভাবে বলছিলাম আমি তো ভাবছি যে আমি মনে অনেক বুড়ো হয়ে গেছি। এনিওয়ে ভাই থ্যাংক ইউ, আপনি অনেক আগে থেকে ভিডিও দেখছেন। তো ভাইয়া যেটা লিখছেন, কিন্তু একটা আক্ষেপ আজও রয়ে গেছে, আমি যতবারই কোনো প্রশ্ন করি মনে হয় সেটা আপনার নজরেই পড়ে না। সত্যি বলতে একবার যদি আমার প্রশ্নটার উত্তর দিতেন অনেক ভালো লাগতো। আইফোন 13 প্রো এখনও অনেক মানুষের কাছে খুব জনপ্রিয়, বরং আগের চেয়েও আরও বেশি মানুষ কিনছে, কিন্তু এত দিনেও আপনার কাছ থেকে এই ফোনের একটি আপডেটেড পূর্ণাঙ্গ রিভিউ দেখতে পেলাম না। একটা অনুরোধ রইল ভাই, দয়া করে আইফোন 13 প্রো নিয়ে একটা বিস্তারিত রিভিউ করুন। পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি, সব শেষ iOS আপডেটেড সব কিছু নিয়ে আর কি একটা ভিডিও নিয়ে চেয়েছেন 2026 সালে এসে। সত্যি বলতে কি এইটা নিয়ে আমাদের একদম ইনডেপথে কোনো ওই ধরনের ভিডিও ছিল না, ওই সময় হয়তো কোনো কারণে করা হয়নি, বাট এখন এসে আবার কেন করা হচ্ছে না? জিনিসটা তো অনেক পুরনো। কিন্তু আজকের ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন আসলে কি এই ফোনটার রিভিউ আপনারা চান। যদি বেশি সংখ্যক মানুষের আগ্রহ থাকে এটাতে, তাহলে আমরা অবশ্যই এই ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, কথা দিচ্ছি। কমেন্ট করে আপনারা জানান। সাজিদ ভাই লিখছেন, ভাই আপনি আগের মতো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দিলে ভালো হতো। অবশ্যই ভালো হতো, কারণ যেদিন পড়ছে এখন তো আপনারা আর ফোন টোন কিনবেন না। সো ওই ফোনের ভিডিওর চাইতে মনে হয় টিপস অ্যান্ড ট্রিক্স, অলরেডি যে ভিডিওটা দেখছেন নিশ্চয়ই কোনো না কোনো ফোনে দেখছেন, তাতে করে যদি আরেকটা নতুনত্ব কিছু পাওয়া যায় সেটা বরং মজার হবে। ঠিক আছে, টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আমরা আবারও কন্টিনিউ করবো। এমডি জিহাদ হাসান ভাই লিখছেন, ভাই ফোনের দাম বাড়ার পরে যত ফোন এসেছে তা একদম একই কমেন্ট কিন্তু আগেরটা আমরা পেয়েছি, কস্ট কাটিংয়ের জন্য সেরা। তাহলে সেই হিসাবে দামটা তো চাইলে ওরা হয়তো কম রাখতে পারতো। আগের ফোন থেকে কস্ট কাটিং কারণে কিছুটা হলেও দাম কমে পাওয়ার আশা ছিল, বিশেষ করে লো বাজেটের ফোনগুলো নিয়ে, বরিশাল থেকে আর কি। ওই জিকটকে যেটা বললাম আসলেই ভাই তাই, এখন মানে ফোনের দামও বাড়াচ্ছে, ভিতরের জিনিসপত্রও নেই, মানে এটা কোনো দিক দিয়ে তো মিলে না। শোয়েব ভাই পাবনা থেকে লিখছেন, ভাই এবছরের শেষের দিকে স্যামসাংয়ের লেটেস্ট FE ফোনগুলোর দাম কি কমতে পারে? আনঅফিসিয়াল কমলে কত টাকা হতে পারে? কত টাকা হবে এটা বলতে পারছি না, আর কমবে যে অনেক বেশি এমনটাও না, তবে হ্যাঁ কিছুটা কমার পসিবিলিটি আছে একটু আগের মডেলগুলোর ক্ষেত্রে। আজিম হাসান ভাই লিখছেন, ভাই টাইজোয়ের পাশাপাশি আরও দুটো বিড়াল পুষতেন। টাইজো না, ওই টাইসনের কথা বলছেন ভাই আর কি। আগের ভিডিওগুলোতে দেখতাম, এখন আর দেখি না। ওগুলো কি মারা গেছে না অন্য জায়গায় দিয়ে দিয়েছেন? ভাই বিড়ালগুলো আছে এবং সেগুলো আমার বাসায় রয়েছে, মূলত স্টুডিওতে নেই। স্টুডিওতে টাইসন আছে, বাট ওদেরকে বাসায় পাঠিয়ে দিয়েছি, বাসায় আছে। আব্বাস মামুন ভাই লিখছেন, স্যাম ভাই ভালো কয়েকটা ড্রোন নিয়ে রিভিউ করেন, এমনকি কীভাবে ইউজ করতে হয় বিস্তারিত ভিডিও আশা করি। লাভ অবিরাম প্রিয় স্যাম। ধন্যবাদ ভাই। খুব শীঘ্রই কম দামের মধ্যে ডিজাইয়ের দারুণ দুইটা ড্রোন আসছে, সেগুলো রিভিউ আপনারা পাবেন। প্রায় 1 মাসের উপরে আমাদের কাছে আছে ওই ড্রোনগুলো। সো ওইগুলোর রিভিউর সময় আমরা দরকার হলে ফ্লাই কীভাবে করতে হয়
সেটাও না হয় একটু আপনাদেরকে জানিয়ে দিব, তাতে করে আপনাদের সুবিধা হবে। তবে ডিজায়ার ড্রোনগুলো কীভাবে ফ্লাই করতে হয় এটা নিয়ে একটা ডেডিকেটেড শর্টস আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার চাইলে সেটাও দেখে নিতে পারেন। কিন্তু নিলয় আহমেদ অন্তর ভাই লিখছেন, ভাই সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার একটা সঠিক গাইডলাইন এবং বিশ্বস্ত দোকান বা প্রতিষ্ঠান সম্বন্ধে জানতে চেয়েছেন, যেটা অনলাইন বা অফলাইন হলেও চলবে। অল রাইট, এই ব্যাপারে না আমি যেটা বলবো, আপনারা আসলে এরকম কোনো ভিডিও চান কি না, তাহলে আপনারা দেন, আমি না হয় কিছু এরকম রিকন্ডিশন ফোন টোন নিয়ে এসে সেগুলো নিয়ে দেখতে পারি, আপনারা সে ব্যাপারে জানবেন। আমি তো অনেকদিন ধরে রিকন্ডিশন কোনো ফোন নিয়ে ভিডিও করছি না, কেন করছি না আপনাদের অনেকবার ক্লিয়ার করছি, বাট এইটা লাস্ট টাইম। এবং আজকে আপনারা কমেন্ট করে জানাবেন, যদি দেখি যে এই বিষয়ে সত্যি আপনাদের অনেক বেশি আগ্রহ এবং আমার তৈরি করা উচিত, তাহলে আমি অবশ্যই সে ধরনের ভিডিও দেবো এবং সম্পূর্ণ সেটা আপনাদের আগ্রহের উপরেই নির্ভর করবে। আর আসলে এই যে পুরাতন আইফোন বা রিকন্ডিশন যে কোনো ফোন কেনার ক্ষেত্রে কয়েকটা বিষয় দেখে কেনা উচিত বাংলাদেশের মতো জায়গা থেকে। ফার্স্ট অফ অল, প্রথমে মেক শিওর করতে হবে আপনি যে ফোনটা কিনছেন সেটা আসলে চুরি হয়ে যাওয়া ফোন কিনা, বা চুরি হওয়া ফোন আপনার কাছে এসছে কিনা কোনোভাবে, এটা আপনাকে বের করতে হবে। কেনার সময় যদি ব্যক্তি মালিকানা কারো কাছ থেকে কিনেন, তার ক্যাশ মেমো সে যে কিনেছিল সেগুলো দেখে নেবেন, তার ডকুমেন্ট রাখতে পারেন। দোকান থেকে নিলে অফকোর্স আপনি যে কিনছেন সেটা ডকুমেন্ট থাকবে, সেগুলো রাখবেন। ফোনটা খোলা হয়েছিল কিনা সেটা চেক করে দেখা উচিত। সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে যদি ফোনটাকে খোলা হয় যে কোনো কারণে, আপনাকে সবাই বলবে ভাই ওই একটু স্পিকারে একটু এটা হয়েছিল ওটা হয়েছিল, কিন্তু আসলে দেখা যাবে যে কিনা ওটা রিবলিং করা, আর তো অনেক কিছু হইতেই পারে। সো যে কোনো ধরনের রিকন্ডিশন ফোন কিনুন না কেন, সেটা খোলা হলে আমি বলবো না নেওয়াটা বরং উচিত। ব্যাটারি চেঞ্জ করা থাকতে পারে, বিশেষ করে আইফোনের ক্ষেত্রে। তো এই বিষয়গুলো একটু দেখতে হবে। আরও অনেক বিষয় আছে, যদিও এর আগে আমরা রিকন্ডিশন আইফোন কেনার জন্য গাইডলাইনের ভিডিও তৈরি করেছি, সেগুলো দেখতে পারেন, দরকার হলে আপডেটেড ভিডিও দেওয়া সম্ভব। এমডি মামুন, স্যাম ভাই উই ওয়ান্ট গ্যাজেট ভিডিও আন্ডার 1K টাকা, লাভ ফ্রম চুয়াডাঙ্গা। আচ্ছা, 1000-এর মধ্যে টপ 5-এর গ্যাজেটের রিভিউ তো চাচ্ছেন, ঠিক আছে, সেই ভিডিও আসবে কয়েকদিনের মধ্যে। শাহাব ভাই উনি লিখছেন, ভাই আপনার অ্যাপলের ইকোসিস্টেম কেমন লাগে, বাজেট থাকলে আপনি কাউকে সাজেস্ট করবেন কিনা? ফার্স্ট অফ অল আমার কাছে খুবই ভালো লাগে এবং আমরা টোটালি আমাদের স্টুডিওতে অ্যাপলের ইকোসিস্টেমই ব্যবহার করি। আমাদের ভিডিও এডিটিং থেকে শুরু করে সব মানে অন্য যত কাজগুলো আছে সব কিছু অ্যাপলে করা হয়, কোনো উইন্ডোজ নেই। তো সেই জায়গা থেকে যদি বলেন কেমন লাগে, ডেফিনেটলি খুবই ভালো লাগে এবং আমরা আসলে আমাদের কাছে মনে হয় যেন অনেক বেশি সহজ, অনেক বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। ইভেন আমি একসময় উইন্ডোজেই ছিলাম, উইন্ডোজ থেকে শিফট করে আমার মনে হচ্ছে যে এটা আমার জন্য একটা গুড ডিসিশন ছিল, ঠিকঠাক ডিসিশন ছিল। আর যদি বলেন যে কাউকে সাজেশন দেবো কিনা, ডেফিনেটলি দেবো। আকাশ জুড়ে মেঘ ভাইয়া ওনার নামটা লেখেননি, উনি যেটা লিখছেন, যাত্রা পথের সময় কাটানোর জন্য আপনার প্রিভিয়াস ভিডিওগুলো দেখছিলাম, তখন একটা ভিডিও দেখে খুব মজা পেয়েছিলাম যে স্যাম ভাই একটা সময় একাব্বর রূপেও নিজেকে উপস্থাপন করছেন। তবে একটা জিনিস খেয়াল করলাম যে ভাইয়ের স্ট্রাগল অ্যান্ড চেষ্টা দুটোই ছিল, মানে একটা নস্টালজি একটা ফিলের মধ্যে চলে গেলাম। এই একাব্বর এই ভিডিও তো সেই কবে করছিলাম, আমার ডাবল পার্ট ছিল আর কি। সো হ্যাঁ, একটা সময় অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তখন মানে বুঝতাম না, শেখার চেষ্টা করছিলাম, তেমন কারো কোনো গাইডলাইন ছিল না। এখনকার দিনে যারা ক্রিয়েটর আসছে অনেক কিছু খুব সহজেই পেয়ে যাচ্ছে, স্পন্সর তো কোনো ব্যাপার না, 10,000 ফলোয়ার থাকলেও স্পন্সর একদম অ্যাভেলেবল। আমি প্রথম স্পন্সরশিপ পেয়েছিলাম 1 লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার পরে গিয়ে, এর আগে না। এর আগে অনেক কষ্ট করে ভিডিও করতে হতো। এরপরে ওই 1 লাখ সাবস্ক্রাইবার পরে আমি 100টা ভিডিও তৈরি করে দিছি একজনকে ফ্রিতে, টোটালি ফ্রিতে। সো স্ট্রাগলের টাইমটা অনেক বেশি ছিল, এটা সত্যি কথা। বাট হ্যাঁ, এখন আস্তে ধীরে মানে আগের থেকে অনেকটা বেটার করার হয়তো আমরা ট্রাই করছি। আপনাদেরও অনেক সাজেশন থাকে, এখনও অন্য ক্রিয়েটর দেখে শিখছি, তাদের কাছ থেকে প্রতিনিয়তই শেখা হয়। শেখার তো কোনো শেষ নেই। আমার মনে হয় যতদিন কন্টিনিউ করবো প্রতিদিনই নিত্য নতুন কিছু শিখবো, আর আপনাদের সাজেশনগুলো তো কাজে লাগবেই। ভালো লাগলো ভাই, আপনি অনেক আগের ভিডিও দেখছেন, ইন্টারেস্টিং। আমি এই ভিডিওগুলো আর হাইড করিনি, কারণ একটা সময় আমার নিজেরও দেখে ভালোই লাগে, মাঝে মাঝে নিজেও দেখি। ইমরান প্রিন্স ভাই লিখছেন, সেকেন্ড হ্যান্ড আইফোন নিয়ে ভিডিও করেন না কেন? সেকেন্ড হ্যান্ড আইফোন নিয়ে ভিডিও করেন, এই ওনার প্রশ্নের উত্তর কিন্তু আমি একটু আগে দিয়ে ফেলছি, যে সেকেন্ড হ্যান্ড আইফোন নিয়ে যদি ভিডিও চান তাহলে আপনারা ওটা একদম মানে ভোটের সংখ্যা বেশি আসতে হবে, আদারওয়াইজ আমি এটা করবো না। সো আসলে আপনাদের ইন্টারেস্ট আছে কিনা সেটা আজকের ভিডিও দেখলে বোঝা যাবে। ওকে, এর মধ্যে দিয়ে আজকের কমেন্টের উত্তরগুলো দেওয়া মোটামুটি শেষ করলাম আমরা। এবারে আমরা দেখবো কে হলেন আজকের লাকি উইনার। আমরা যে কাজটা করি প্রতি শনিবারে আপনাদেরকে বলি আমাদের ভিডিওতে কমেন্ট করতে, এবং সেখান থেকে এই কমেন্টগুলো পিক করা হয় এবং একজন লাকি উইনার বেছে নেওয়া হয় কমেন্ট পিকারের মাধ্যমে। চলুন দেখে নিই কে আজকে আমাদের উইনার।
অনেক অনেক অভিনন্দন ভাই আপনাকে। আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন নিশ্চয়ই। আপনার ভেরিফিকেশন, আপনার গিফট আপনার হাতে পৌঁছে দেওয়া হবে। গতকালকেও আমাদের আগের সপ্তাহের উইনারের গিফট আমরা পাঠিয়েছি এবং তাকে একটি ব্লুটুথ স্পিকার দেওয়া হয়েছে। তো এই তো দেখা যাক আপনি কি পাচ্ছেন। প্রতি সপ্তাহে এভাবে থাকবে নিশ্চয়ই। আগামী সপ্তাহে হয়তো একটু সমস্যা হতে পারে, যেহেতু আমি চায়না যাচ্ছি। তো মানে ওখান থেকে আমি যদি পারি তো অবশ্যই করবো, আদারওয়াইজ হয়তো বা পরের সপ্তাহে যেতে হবে। দেখা যাক কি হয়, আপনারা সাথে থাকবেন নিশ্চয়ই। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আমাদের।